বইয়ে নাই, বাট কাজে লাগবে। টপিকের নাম হচ্ছে কনিক্যাল পেন্ডুলাম। পেন্ডুলাম তো আমরা সবাই চিনি, তাই না? 9-10 আমরা সরল দোলক পড়ছি না, একটা জিনিসকে এইভাবে এই যে এইভাবে নাড়াচাড়া করানোর জন্য। বাট কনিক্যাল পেন্ডুলাম হচ্ছে ব্যাপারটা, এটাও আমরা চিনি। এই যে ধরো, এরকম যদি আমি কোনো জিনিসকে একটা ঘুরাই, ধরো আমি বললাম এইভাবে, এটাকে আমি স্টপ শেয়ার করে দিই। হ্যাঁ, আমি যদি একটা জিনিসকে এইভাবে এইভাবে যদি দোলাই, তাহলে সেটার নাম হচ্ছে নর্মাল পেন্ডুলাম। আর আমি যদি এটাকে এভাবে ঘুরাই, ধরো বললাম এইভাবে, ক্যামেরাটা ভালো না কোয়ালিটি, এইভাবে যদি ঘুরাই, এই যে ঘূর্ণনটা, মানে তোমরা শিশু পার্কে যদি গিয়ে থাকো, দেখবে একটা দোলনা থাকে এরকম, অনেকগুলো মানুষ বসে থাকে চেয়ারের মধ্যে, দেন ওটা ঘুরতে থাকে। তো এই সেট আপটা যদি একটা দোলনার জন্য বলি, আমি একটা চেয়ার দিয়ে যদি বলি, সেটাই হচ্ছে তোমার এই যে এই যেটা আমি এখন পড়াবো, কনিক্যাল পেন্ডুলাম। মানে এটাকে, এটা কোণকের শেপ তৈরি হয়ে গেছে না? কোণকের মধ্যে ব্যাপারটা কি এরকম না, যে এইভাবে থেকে এইভাবে ঘুরতেছে, তাই না? তো এই ব্যাপারটাকে একটা কোণের মতো না, এই জন্য এটাকে বলা হয় কনিক্যাল পেন্ডুলাম। অথবা আমরা এটাকে আহ কোণের বাংলা কি হয়, কোণের বাংলা তো, যাই হোক, কোনটা তোমরা সবাই চেনো, কোনা কোণে যেটা থাকে, কোন আইসক্রিমের যে কোনটা, ওইটার মতো শেপ হয় এখানে। সেজন্য এই পেন্ডুলামের নাম হচ্ছে কি, কনিক্যাল পেন্ডুলাম। তো খেয়াল করো জিনিসটার চেহারাটা আসলে কাইন্ড অফ এরকম, এরকম ভাবে ঘুরবে। আমি বললাম এখানে আমাদের এটা খুলে আসলো কেমনে? আরে আজব তো। এটা এখানে থাকবে। এই যে মনে করো আমি একটা বস্তুকে এখানে বেঁধে দিলাম সুতা দিয়ে, এবং ব্যাপারটা হচ্ছে মনেটা এরকম ভাবে ঘুরতেছে সে, ঠিক আছে? এই যে ঘূর্ণনটা তার এরকম কাইন্ড অফ, ব্যাপারটা হচ্ছে অনেকটা এরকম। এই যে এভাবে একটু বেশি করে চেপটা করে আঁকি, তাহলে বেটার হবে। অনেকটা ব্যাপারটা এরকম, ঠিক আছে? তার ঘূর্ণনটা এই যে এইভাবে হচ্ছে। আশা করি বুঝতে পারছো ব্যাপারটা কিরকম, যে ঘূর্ণনটা আসলে এই যে এই 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 বরাবর হবে। এই যে সে আসলে এই দিক দিয়ে যাবে, এই যে এদিকে ঘুরবে, এইদিকে ঘুরে ওইদিকে আসবে, এই হচ্ছে তার ঘূর্ণনটা। এবং আমি যদি কোণকের বলি, এখানে অক্ষটা কোনটা, কোণকের অক্ষটা কি আসলে এটা না, যেটা একদম কেন্দ্র দিয়ে যায়? এটা কি কোণকের অক্ষটা না, এই যে একদম মাঝখান বরাবর যেটা যাবে, হচ্ছে কোণকের অক্ষ। এখন এটা যদি কোণকের অক্ষ হয়ে থাকে, তাহলে আমি বলো তো, এটা কি ব্যাসার্ধ হবে না এই গতিপথের? ব্যাসার্ধ তো এটাই। এটাকে আমি একটু নর্মাল কালি দিয়ে আঁকি, এটা হচ্ছে ব্যাসার্ধটা। ব্যাসার্ধকে আমি বললাম আর। সবাই কি বুঝতে পারছে সিচুয়েশনটা? আর বস্তুটা হচ্ছে, মনে করো এই যে বস্তুটা, মনে করো তাকে আমি সুতা দিয়ে বাঁধছি, সে মূলত মনে করো এইভাবে ঘুরতেছে। পিকচারটা আশা করি সবাই বুঝতে পারতেছে, জিনিসটা এইভাবে ঘুরে ওই যে ওই দিক দিয়ে আসতেছে আর কি। এই হচ্ছে তার ঘূর্ণনটা। ক্লিয়ার কিনা ব্যাপারটা? তুমি বুঝছো? ওকে। তাহলে এখন এই যে ঘূর্ণনটা, আবার বলি, এটা কি বৃত্তাকার গতি না? বৃত্তাকার গতি মানে এই ঘূর্ণনটা তো বৃত্তাকার গতি নাকি? এই ঘূর্ণনটা তো বৃত্তাকার গতি। এখন বৃত্তাকার গতি মানে আমার কি লাগবে? কেন্দ্রমুখী বল লাগবে। তো এই স্পেসিফিক লোকেশনে তার যে বেগটা, সেই বেগটা কোন দিকে বলতো? স্পর্শক বরাবর না? বাট এই স্পেসিফিক লোকেশনে আমি যেভাবে চিত্রটা আঁকছি, সেই হিসাব অনুযায়ী স্পর্শটা কিন্তু ভিতরের, স্ক্রিন থেকে ভিতরে বরাবর থাকবে। কিন্তু যদি বলতাম এখানের বেগটা কোন দিকে, দেখাই তো যাচ্ছে এটা এইদিকে, এখানের বেগটা কোন দিকে, এটা এইদিকে, এখানে বেগটা কোন দিকে, এইদিকে, আর এই জায়গার বেগটা কোন দিকে, স্ক্রিনের ভিতর দিকে, যেটা আমরা এখন দেখাতে পারতেছি না। যাই হোক, আশা করি বুঝতেছো। আমি বললাম এই জায়গার বেগটা হচ্ছে তার ভি, বললাম বেগটা ভি। এখন তার কেন্দ্রমুখী বলটা কত হবে, কেন্দ্র বরাবর থাকবে কত সেই বেগটা? কেন্দ্রমুখী বলটা কত হবে? এফ সি সমান এম ভি স্কোয়ার বাই আর। কার কোনো আপত্তি আছে এখানে? নাই। এখন এই কেন্দ্রমুখী বলের যোগান সে পাবে কই থেকে? এখানে তো সুতা নাই। গতদিন তো দেখছিলাম আমরা সুতা দিয়ে বেঁধে ঘোরাচ্ছিলাম না, সুতা টান থেকে আসছিল। সুতা, এটা তো সুতা না। সুতা তো হচ্ছে এই যে এখানে। তাহলে এখানে সে এই যে কেন্দ্রমুখী বলটা তার দরকার, এই যে কেন্দ্র বরাবর তার যে কেন্দ্রমুখী বলটা দরকার, সেটা সে কই থেকে পাবে? এই যে খেয়াল করো, সুতার টান আছে না? সুতার টান তো এখানে আছেই একটা। এই যে সুতার টান, এই যে সুতার টান, এইটার এই দিক বরাবর যদি আমি উপাংশটা বের করে ফেলতে পারি না, তাহলে তো সুতার টানের এই দিকের উপাংশটাই তাকে তার কেন্দ্রমুখী বলের যোগানটা দিবে। তো আমি যদি বলি পরীক্ষার প্রশ্নে আমাকে এই কোণটা থিটা বলে দেওয়া হয়েছে, এটা যদি থিটা হয়, তাহলে আমাদের এই কোণটা কি হবে বলতো? 90 - থিটা না? তো আমি যদি ভেঙে বলি এটা এইভাবে, আমি এটা একটু চিত্রটা সুন্দর করে ফেলি। বললাম এই হচ্ছে আমাদের টান, এই হচ্ছে আমাদের সুতার টানটি। আমি বললাম টানের এটা যদি থিটা হয়, আমি যদি একটা উলম্ব রেখা টানি এই বরাবর, বললাম আমি উলম্ব রেখা হচ্ছে এই বরাবর, আমি টান দিলাম একটা, এই যে এটা। তো এটা যদি থিটা হয়, আমার কি এই কোণটাও থিটা না? থিটা কিনা? তাহলে টানের এই বরাবর উপাংশটা কি হবে বলতো? টানের এই বরাবর উপাংশ হবে টি কস থিটা। আর এই বরাবর উপাংশটা কি হবে? টি সাইন থিটা, তাই না? তাহলে টি সাইন থিটাটাই কি আসলে কেন্দ্র বরাবর ক্রিয়াশীল না, যেটা বৃত্তাকার গতির কেন্দ্রমুখী বলের যোগানটা দিবে? তা আমি এখানে বলতে পারি
টি সাইন থিটা সমান কি এম ভি স্কোয়ার ডিভাইড বাই আর। কারো কোনো সমস্যা আছে এখানে? নাই। তাহলে টি কস থিটা আঁকলাম কিসের জন্য? শুধুমাত্র কি টি কস থিটা বলছি টি সাইন থিটা এটা বলার জন্য? না, টি কস থিটার কিন্তু কাজ কাজ আছে এখানে। সেটা কি? এই যে আমার বস্তুটা এম ভরের, এই বস্তুটার কি একটা ওজন আছে না? ওজন কাজ করতেছে না এখানে? তাহলে ওজনের কারণে কি তার নিচে নামার কথা না? সে তো নিচে নামতেছে, সে তো একটা জায়গায় থেকে ঘুরতেছে না, সে তো নিচে নামতেছে না। নিচে নামতেছে না এই কথার মানে কি? ওজন অথবা উপরেও তো উঠতেছে না টি কস্তিটার জন্য, টি কস্তিটার জন্য সে উপরে উঠতেছে না, আবার ওজনের জন্য সে নিচেও নামতেছে না। তার মানে কি এই দুটা পরস্পর ব্যালেন্স করে ফেলছে একে অপরকে। তো আমরা অবশ্যই এখানে বুঝতে হবে যে এই জায়গায়, এই স্পেসিফিক সিচুয়েশনে এমজি যা টি কস্তিটা ওটা। নাইলে তো সে উপরে ওঠার কথা, নাহলে নিচে নামার কথা। যেহেতু কোথাও যাচ্ছে না, জায়গায় আছে, মানে ওয়াই অক্ষ বরাবর সে কোনো নড়াচড়া করতেছে না, সে জাস্ট এই বরাবর মুভমেন্টে আছে, সে উঠতেছেও না নামতেছেও না। তার মানে অবশ্যই আমাদের বুঝতে হবে এখানে টি কস থিটা কার সমান? এম জি এর সমান। বোঝা গেছে কিনা? এখন এই দুইটা মিলায়ে আমরা একটা সুন্দর সম্পর্ক বের করবো, যেটা আমাদের মনে রাখতে পারলে পরবর্তীতে বিভিন্ন সময় কাজে লাগবে। সেটা কি? টি সাইন থিটা বাই টি কস থিটা। আমি যদি ইকুয়েশন ওয়ান কে টু দ্বারা ভাগ করি, টি টি কাটা যাবে না? তাহলে টি সাইন থিটা বাই টি কস থিটা কি হবে? টেন থিটা। ভাগ করলে কি এম এম কাটা যাবে না? তাহলে কি থাকবে? টেন থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি। এই হচ্ছে তোমার সূত্র, যেটা তুমি মুখস্থ রাখতে পারো। অ্যাডভান্স ম্যাথ যদি আসে এখান থেকে, এটা কাজে লাগিয়ে তুমি মিলাই ফেলতে পারবে আনসার। অথবা তোমার তো কনসেপ্ট বুঝছোই, কে কেমনে আসছে কাজ করতেছে, আশা করি বুঝতেছো। এটা হচ্ছে তোমার সূত্র। যদিও এই টপিকটা কমপ্লেক্স, এই টপিকটা বইয়ে নাই, এই টপিকটা অ্যাডভান্স টপিকের মধ্যেই পড়ে। বাট এই টপিকে যা বোঝালাম তার কোনো কিছু তোমার না বোঝার মতো কিন্তু না। এবং এই যে সূত্রটা ভি স্কোয়ার বাই আর জি, এটা তোমার পরবর্তীতে একটা বহুল ভাবে আসা প্রশ্নের সূত্র হিসেবে এটা কাজ করবে, যেটার নাম হচ্ছে ব্যাংকিং। আমরা এই চ্যাপ্টারের শেষ দিকে একটা টপিক পাবো, নাম হচ্ছে ব্যাংকিং। সেই ব্যাংকিং ও এক্সাক্টলি সেম সূত্র, টেন থিটা সমান ভি স্কয়ার বাই আর জি। সূত্র সেম, এই সূত্র আছে, বাট এই টপিক অনুযায়ী এই সূত্র না, এই সূত্রটাই আরেকটা টপিকের জন্য আছে, সিমিলার সূত্র, সেম সূত্র, এক্সাক্টলি সেম চেহারা, টেন থিটা সমান ভি স্কয়ার বাই আর জি। এই টপিক ওভারঅল বইয়েই নেই, কিন্তু এই টপিকে যা যা বললাম তার সবকিছু বুঝছো না? তাহলে বুঝতে পারছি মানে আমরা পড়তেই পারি, সমস্যা নেই। তুলে ফেলো যেটুকু লিখলাম, তুলে ফেলো। এই যে আমরা এই যে লিখলাম টেন থিটা সমান ভি স্কোয়ার বাই আর জি, এখানে থিটা কার সাথে কোণ বলতো? থিটা কি উলম্ব রেখার সাথে কোণটা ছিল না? এই যে দেখো তোমার সামনে চিত্র তো আছেই। থিটাটা কি উলম্ব রেখার সাথে না? উলম্ব রেখার সাথে কোণ, বা আমরা বলতে পারি এই কোণকের বা এই কোণের যে অক্ষটা, কোণকের অক্ষ কোনটা? এই যে এটাই তো কোণকের অক্ষ নাকি? এই অক্ষের সাথে কোণটা বা উলম্ব রেখার সাথে কোণ, যেটাই বলো, এটা হচ্ছে আমাদের থিটা। এখন এটা তো এখান থেকেও এই কথাটা তো ডিরেক্ট বলা যায় যে আমি যদি বেগের মান বাড়াই, কোণের মান বাড়তে হবে। কারণ আমরা জানি বেগের মান বাড়লে টেন থিটা তার বর্গের সমানুপাতে বাড়বে। আর টেন থিটা বাড়া মানে কিন্তু থিটার মান বাড়া। থিটার মান বাড়লে কিন্তু টেনের মান বাড়তে থাকে। টেন জিরো জিরো, টেন থার্টি, ওয়ান বাই রুট থ্রি, টেন সিক্সটি রুট থ্রি, এভাবে বাড়তেছে না? নাইনটিতে গিয়ে তো অসীম হয়ে যায়, নাইনটিতে আমি কখনোই পৌঁছাবো না। বাট আমরা এটা মাথায় রাখবো, বেগের মান যত বাড়বে তার সাথে মিল রেখে আমার টেন থিটার মানও বাড়বে, তার থিটা মান টেন থিটা বাড়বে মানে কি থিটাও বাড়বে। এটা তো নিশ্চিতভাবে বলা যায়, তাই না? এবং কিভাবে বাড়বে? বর্গের সমানুপাত। আমি যদি বলি বেগকে দ্বিগুণ করছি, টেন থিটা চার গুণ হয়ে যাবে। বেগকে যদি আমি চার গুণ করি, টেন থিটা কত গুণ হবে? ব্যাপারটা সেই বুঝতে ব্যাপারটা অতটাও অতটাও মানে না, কি বলে এটাকে, স্ট্রেট ফরওয়ার্ড না। কারণ তখন ব্যাপারটা অন্যরকম হবে। কারণ আমি যদি বেগ বাড়াই, এই ব্যাসার্ধটা কিন্তু কনস্ট্যান্ট না, মাথায় রেখো। আমি যদি বেগটা বাড়াই, তার সাথে মিল রেখে কি আমার এই জিনিসটা একটু বড় এদিকে এরকম ছিল না? আমি যদি এইভাবে করি, তুমি খেয়াল করবা শিশু পার্কের ওই সিনটা তোমরা যদি মনে করতে পারো, সেক্ষেত্রে দেখবা যখন স্পিডটা বাড়ে তখন কিন্তু দেখবা আস্তে আস্তে এরকম হয়ে যায়, উঠে যায় না? দেখবা অনেক কিছু শুরুর দিকে কিন্তু স্পিড কম থাকে, এইভাবে ঘুরে, আস্তে আস্তে যখন স্পিডটা বাড়ে দেখবা দড়িটা একটু এইভাবে হয়ে যায়। যদি দড়ি দিয়ে বেঁধে ঘোরায়, জিনিসটা এইরকম ছিল না? এরকম ছিল, একটু পর দেখবা এরকম হয়ে গেছে। তার মানে কি তখন কি হয়েছে দেখো তো, একটু আগে যে জিনিসটা এরকম ছিল, এইভাবে ঘুরতেছিল একটু আগে যে জিনিসটা, একটু পরে যখন স্পিড বাড়ায় গেছে তখন কিন্তু জিনিসটা এরকম হয়ে গেছে। দড়ির দৈর্ঘ্য সেম আছে, বাট দড়ির দৈর্ঘ্যটা তো ব্যাসার্ধ না। ব্যাসার্ধ কোনটা? ব্যাসার্ধ তো হচ্ছে এইটা। তাহলে এক্ষেত্রে কি আমার ব্যাসার্ধটা বেড়ে গেছে না? তার মানে এখানে কিন্তু বেগ এবং রেডিয়াস কানেক্টেড, বেগ রেডিয়াস থিটা এরা কিন্তু খুবই মানে কমপ্লিকেটেডলি কানেক্টেড। তুমি এটা বলতে পারবে না যে বেগ বাড়লে থিটা বাড়বে, এরকম না ব্যাপারটা। ব্যাপারটা তুমি খেয়াল করো, তুমি যদি বেগ বাড়াতে চাও, তোমার কেন্দ্রমুখী বল বাড়বে। কেন্দ্রমুখী বল বাড়বে না? কেন্দ্রমুখী বল যদি বাড়ে, তাহলে অবশ্যই তোমার এখানে কি করতে হবে, থিটাটা বাড়াইতেই হবে। থিটা যদি না বাড়ে মানে এটা 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 অবভিয়াস। মানে তুমি যদি বেগ বাড়াও তোমার থিটা বাড়বে। আর এদিকে ব্যাসার্ধ কি বাড়বে নাকি কমবে? ব্যাসার্ধ বেড়ে যাবে। তো ওই আলোচনা আমি যাচ্ছি না, আমি ওই আলোচনা এখন যাব না। ব্যাপারটা হচ্ছে এটা, যে আমরা এখন একটা বস্তুকে, একটু আগে তো এইভাবে বললাম যে আমরা একটা বস্তুকে যখন এইভাবে ঘোরাই, তখন দুই ধরনের বল কাজ করে। একটা হচ্ছে ওয়াই অক্ষ বরাবর ব্যালেন্স করার জন্য, একটা হচ্ছে এক্স অক্ষ বরাবর কাজ করে কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য। তো কেন্দ্রমুখী বলের যোগান দেওয়ার জন্য কে ব্যবহৃত হয় বলতো? সুতার টানের, এই যে সুতার টানটা আছে না, সুতার টানের এই বরাবর উপাংশ কত ছিল? টি সাইন থিটা। এটা হচ্ছে কাজ করতেছে কেন্দ্রমুখী বলের যোগান দিতে। আর টানের এই উপাংশটা কি করতেছে?
ওজনকে ব্যালেন্স করতেছে, তাই কি না? টানের এই উপাংশটা টি কস থিটা ইজ ব্যালেন্সিং ওয়েট, আর টানের টি সাইন থিটা উপাংশটা কাজ করতেছে কেন্দ্রমুখী বলের যোগান দিতে, সো ইট ইজ প্রোভাইডিং কেন্দ্রমুখী বল। আর এটা হচ্ছে ব্যালেন্স করতেছে বস্তুটাকে, যাতে করে সে ওই তলে থাকে, যাতে করে নিচে নেমে না যায়, যাতে উপরে না ওঠে। বোঝা গেছে কিনা? এখন খেয়াল করো, এই কনটেক্সট থেকে যদি আমি প্রশ্ন করি তোমাদেরকে, যে আমি কি একটা বস্তুকে তাহলে এভাবে একদম এক্স্যাক্টলি 100% অনুভূমিক ভাবে ঘোরাতে পারি কিনা, প্রশ্ন হচ্ছে এটা। 100% অনুভূমিক ঘূর্ণন সুতা দিয়ে, সুতা দিয়ে আমরা একটা বস্তুকে বেঁধে সুতা দিয়ে আমরা একটা বস্তুকে বেঁধে 100% অনুভূমিক ভাবে ঘোরাতে চাই, সেই ব্যাপারটা পসিবল কিনা। বাট এখানে এই আমি প্রশ্নটা করছি কেন, এই ব্যাপারটা পসিবল কিনা এটা আমি প্রশ্ন করতেছি কেন? প্রশ্ন করছি এই কারণে, কারণ একটাকে তুমি দেখছো, এই ঘূর্ণনের ক্ষেত্রে কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে কে? টি সাইন থিটা। আবার ওজনকে ব্যালেন্স করতেছে কে? টি কস থিটা। যখন আমি 100% অনুভূমিক ভাবে ঘোরাবো, তখন কি সুতার টানটা 100% এই বরাবরই না? তখন তার সুতা কোনাকুনি না তো, যে টান এই বরাবর, এমন তো না। সুতাটাই তো এখন এরকম হয়ে গেছে। সুতাই যদি এখন এরকম হয়ে যায়, তাহলে তো টানটা এই বরাবরই, কেন্দ্রমুখী বলটা তো এই বরাবর। তাহলে এখানে আমরা বলতে পারবো এটা যদি অনুভূমিক ঘূর্ণন হয়ে থাকে, সেক্ষেত্রে সুতার টান স্বয়ং কেন্দ্রমুখী বলের যোগান দিচ্ছে। তখন প্রশ্ন হচ্ছে ওজনকে তাহলে ব্যালেন্স করবে কে? আগে তো টানের একটা উপাংশ ছিল না ঊর্ধ্বমুখী, এখন কিন্তু এই টানের ঊর্ধ্বমুখী কোনো উপাংশ নাই। টানের কোনো ঊর্ধ্বমুখী উপাংশ নাই, আমি বলতে পারি এখানে টানের উপাংশ হচ্ছে এই বরাবর 90 ডিগ্রি, কজ 90, টি কজ 90। আমরা পড়ছি না উপাংশ মানে কি? যার উপাংশ তার মান, যার দিকে উপাংশ তার সাথে উৎপন্ন কজ। তো আমার টানটা তো এখন পুরাটাই কেন্দ্র বরাবর কাজ করতেছে, তার সাথে তো এখন এই বরাবর কোনো উপাংশ নাই। তার মানে এখন কি তাহলে তুমি ওজনকে ব্যালেন্স করতে পারতেছো কাউরে দিয়ে? তাহলে কি লজিক্যালি সে নেমে যাওয়ার কথা না নিচে? কারণ আগের তো ছিল টানের সামান্য হইলেও উপাংশ ঊর্ধ্বমুখী ছিল, সেটা ওজনকে ব্যালেন্স করছিল। ব্যাপারটা বুঝতে পারছো কিনা? বাট এখন তো টানের পুরাটাই হচ্ছে কেন্দ্র বরাবর ক্রিয়াশীল, যেটাকে আমরা কাইন্ড অফ এক্স অক্ষ বলতে পারি। এখন কিন্তু তার ওয়াই অক্ষ বরাবর বা ওজনের ডিরেকশন বরাবর কোনো উপাংশ নাই, সুতরাং এই কেসটা কিন্তু পসিবল না। তার মানে হচ্ছে তুমি সুতা দিয়ে একটা বস্তুকে 100% অনুভূমিক ভাবে ঘোরাতে পারবা না, এটা পসিবল না। এবং এটা হচ্ছে কনসেপচুয়াল প্রশ্ন। পরীক্ষায় যখন কখনো বলবে একটা বস্তুকে আমি সুতা দিয়ে বেঁধে অনুভূমিক ভাবে ঘোরাচ্ছি, তখন আবার স্যাররা বললো না যে স্যার এটা সম্ভব না, তখন এই কথা আসবে না। তখন তুমি অনুভূমিক ভাবে ঘুরতেছে ধরে নিয়ে টান সমান কেন্দ্রমুখী বল বলে মিলাই ফেলবা। বাস্তবে যদি তোমাকে ডিরেক্ট প্রশ্ন করা হয় যে একটা সুতা দিয়ে একটা বস্তুকে বেঁধে অনুভূমিক ভাবে ঘোরানো সম্ভব কিনা, তখন যদি এই প্রশ্ন করে, তখন তুমি এই লজিকে আসবা যে এইভাবে যদি আমি ঘুরাই, তাহলে টানের কোনো ঊর্ধ্বমুখী উপাংশ নাই, তাহলে ওজনকে ব্যালেন্স করার মতো আসলে আমার কোনো উপাংশ থাকতেছে না। যেটা দেখতে অনুভূমিক হইলেও সামান্য হইলেও সে একটু কোণে থাকবে। সামান্য হইলেও কোণ থাকলে কি হবে? সামান্য হইলেও উপাংশ থাকবে। তখন এইটা, এই টানের মানটা আমি এতটাই বাড়াতে হবে যাতে করে এটা সামান্য উপাংশটাই ওজনের ব্যালেন্স করার জন্য যথেষ্ট হয়। বুঝতে পারছো কিনা? এই হচ্ছে ব্যাপারটা, যেটা এক্স্যাক্টলি আমরা 100% অনুভবী ভাবে ঘুরাতে পারবো যখন সুতা না, রড দেয়া হবে। রড কিন্তু মানে দৃঢ় বস্তু, রড দিয়ে কিন্তু ব্যাপারটা অন্যভাবে মিলানো যায়, বা সুতা দিয়ে সম্ভব না। এবং এগেইন এই কথাটা আমি তুলবো তখনই যখন স্যার প্রশ্ন করবে। আদারওয়াইজ একবারই এখানে কোনো প্রশ্ন আমরা বলবো না যে স্যার আমি জানি এটা যে অনুভূমিক ভাবে ঘুরানো যায় না, তখন আবার স্যারকে তুমি প্রশ্ন করে ফেলো না প্রশ্নের মধ্যে যে অনুভূমিক ভাবে সুতা দিয়ে ঘোরানো যায় না। এটা হচ্ছে অ্যাডভান্স প্রশ্ন। অ্যাডভান্স প্রশ্ন হিসেবে আসলেই তুমি তখন এটা আনসার করবে। আদারওয়াইজ তোমাকে যদি প্রশ্ন জিজ্ঞেস করা হয় একটা বস্তুকে 3 কেজি ভরের বস্তুকে সুতা দিয়ে বৃত্তাকারে বেঁধে অনুভূমিক ভাবে ঘোরানো হচ্ছে, তার কেন্দ্রমুখী বলের মান কত, হবে যাবে প্রশ্ন, তখন তুমি ধরে নিবা 100% অনুভূমিক ভাবে ঘুরতেছে সে। এটা হচ্ছে এক্সট্রা কথা, যেটা এক্সট্রা কথা স্যার বললে তুমি তুলবা, আদারওয়াইজ তোলার দরকার নেই। বুঝছো কি বলছি?